রাত্রে আসবেন? আসবানি ওই মারলে নিয়ে আসেন, রাত্রে ফ্রি থেকে ব্যাকে চলে আসেন, 8টা দিবেন। অফিস দিয়ে বেরো কটা? রাসেলের এখানে আসছিলাম, ওইখান থেকে এই বাইকের টুকটাক কিছু কাজ হলো। কমফোর্টেবল লাগতেছে না? আর একটু আগে অফ রোডে চালায় দেখ একটু খটখট করে কিনা। রাসেলের এইখান থেকে এইটার একটু কাজ করানো হলো, থ্রোটলের কাজ করানো হয়েছে, তারপরে পেছনের চেন লুজ ছিল, প্লাস চাকাটা জ্যাম ছিল, ঠিক করা হয়েছে। আর এফজেডএস V3 নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই। আমি পসিবলি একটা কন্টেন্ট করছিলাম যে এফজেডএস V3-র একটা কি বলে সামারি বা কনক্লুশন টেনে দিছিলাম এই বাইকটা নিয়ে। সেটা হচ্ছে যে দিস ইজ দ্য বেস্ট কমিউটার বাইক ইন বাংলাদেশ। এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় রাইডিং কমফর্ট, ব্রেকিং ব্যালেন্স, মাইলেজ সব কিছু মিলিয়ে আসলে এই বাইকটা এখনও মনে হয় যে এর থেকে বেটার কিছু এখনও বাংলাদেশে আসে নাই। এখন ইন ফিউচার আসবে কিনা সেটা বলা কঠিন। হ্যাঁ, একটা বাইক আছে সমমানের, বাট 100% সমমানের বলা যায় না, বাট একেবারে 19-20ও না, মানে 19.5-20 এরকম। সেটা হচ্ছে সুজুকি জিক্সার সিরিজ। বাট এইটা আপনি ফ্যামিলি পারপোজে ইউজ করতে পারবেন, যেহেতু সিটটা স্পেশাস। বাট সুজুকি জিক্সার যেহেতু সর্ট অফ নেকেড স্পোর্টস টাইপের, যে কারণে একটু প্রবলেমেটিক হয় বা অনেকেই সুজুকি জিক্সার থেকে ফিরে আসেন, বা সুজুকি জিক্সারের মাইলেজ নিয়েও অনেকের একটু ইস্যু আছে, অনেক সময় মাইলেজ একটু কম পাওয়া যায়। সুজুকি জিক্সারের যেহেতু পাওয়ারটা একটু বেশি, সো পাওয়ার বেশি হলে মাইলেজ কিন্তু একটু কম হবে, এটা খুব স্বাভাবিক। তারপরেও অনেকের যেহেতু কমপ্লেইন আছে, যেহেতু বাইকারদের ইস্যু, সো বাইকারদের মতামত ডেফিনেটলি একটা ফ্যাক্ট। কেউ মাইলেজ যদি কম পেয়ে অসন্তুষ্ট হয়ে থাকেন, ডেফিনেটলি ইটস এ প্রবলেম। বেসিক্যালি এই বাইকটা কিন্তু সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছে। একটু আগে ভিডিওতে যে ছেলেটাকে দেখলেন, আমি মার্ক করে দিচ্ছি, দেখেন জাহিদ, এই বাইকটা ছিল ওর। আর আমার পেছনে পিলিয়ান হিসেবে বসে আছে তুহিন, আমার বন্ধু। ওর ছিল হচ্ছে অ্যাপাচি RTR 4V সিঙ্গেল ডিস্ক ভার্সন। আমি লাস্ট যে ব্লগটা করছিলাম ওইটা হচ্ছে ওর বাইক ছিল। ইনফ্যাক্ট সাডেনলি বিক্রি হয়ে যায়। ওই দিন বিক্রির প্ল্যান ছিল না, বাট লোক দেখছে, আমিও দেখাইতে গেছি, পছন্দ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিছে। তো যেহেতু তুহিনের ইমার্জেন্সি দরকার ছিল, বাট জাহিদের ওদিকে একটু 3-4 দিনের কাজ ছিল, সব মিলিয়ে জাহিদের বাইক পাইতে 3 দিন লেট হয়ে যায়, পসিবলি 3 দিন। আর ওর যেহেতু ডেইলি বাইক প্রয়োজন, ছেলে মেয়েদের স্কুলে দেওয়া, নিজের ব্যাংকে আসা যাওয়া সব মিলে ও একটু ট্রাভেলে পড়ে গেছিলো 3-4 দিন, হোয়াটএভার, অ্যাট লাস্ট পাইছে। আর এই বাইকটা কত দিয়ে কিনছে সেটাও বলে দিই। এই বাইকটা আমরা কিনছি হচ্ছে 1,95,000 টাকা দিয়ে। কারণ হচ্ছে যেহেতু নিজেদের বাইক, আমরা জানি যে এই বাইকের ইঞ্জিনে কোনো ইস্যু নাই, এই বাইকের কাজকাম সব কিছু পারফেক্ট, যে পার্টসপাতিগুলো চেঞ্জ করা হয় সব কিছু শোরুম থেকে নতুন এবং অরিজিনাল পার্টসগুলো লাগানো হয়। সো বাইকের মেনটেন্যান্স যদি ভালো থাকে, আসলে বাইকের ভালো প্রাইস আপনারা পাবেন। আর ভালো হয় সবসময় নন সোর্স থেকে বাইক কেনা। নন সোর্স থেকে বাইক কিনলে হয় কি, যে বাইকটা জেনে শুনে বুঝে নেওয়া যায়। আর এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে, এখন শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড বাইক যারা ব্যবসা করে শুধুমাত্র তারাই যে মিটার টেম্পারিং করে তা না। এখন ম্যাক্সিমাম লোক, ইভেন ইন্ডিভিজুয়ালি যারা বাইক সেল করবে, মিটার টেম্পার করতেছে। যেমন আমি একটা রিসেন্ট ঘটনা জানি যে একটা ভদ্রলোক, ওনার হচ্ছে এফজেডএস ভার্সন 2, উনি চালাইছে 68,000 কিলো, উনি মিটার টেম্পারিং করে ওটাকে করে ফেলছে 7,000 কিলো। এবার ওই বাইকটা উনি সেল করবে। এখন চিন্তা করেন, যে ওই বাইকটা কিনবে, হ্যাঁ বাইকটা দেখতে ফ্রেশ, হয়তো বুঝবে না, উনি হয়তো বোঝাবে যে বাইকটা আমি বেশি চালাই না, এই বাইকটা বাসায় পড়ে থাকতো এরকম। বাট এরকম বেশি চলা একটা বাইক, ওই বাইকটা তো আসলে উনি যখন কিনবে, ওনার তো একটা বড় লেভেলের খরচ আছে, 15-20 হাজার টাকার মতো একটা খরচ হয়ে যাবে কিছুদিনের ভেতরেই। সো এই খরচগুলো কিন্তু একটা ফ্যাক্ট। খুলনা শহরের এই ভাঙাচোরা এই জায়গাটুকু খুবই পেইনফুল লাগে। বাট যদি এফজেডএস ভার্সন 3-র মতো ভালো সাসপেনশনের একটা বাইক হয়, সেক্ষেত্রে আসলে এটা কোনো পেইন মনেই হয় না। আমি লাস্ট যখন তুহিনের 4Vটা নিয়ে এই রাস্তায় আসছিলাম, আমি ভিডিওতে বোধহয় বলছিলাম যে আমার কাছে রীতিমতো গরুর গাড়ি টাইপের একটা ফিল হচ্ছে। বাট এই বাইকটা নিয়ে কিন্তু আমি ডেফিনেটলি সেরকম ফিল করতেছি না, মানে সুপার কমফোর্টেবল ফিল করতেছি। তো একটু পরে এগুলো নিয়ে কথা বলতেছি। ময়ূরীতে চলে আসছি, সোহেল সাহেব টানতেছে, ওর নতুন ব্রেক প্যাড লাগানো হয়েছে, নিশ্চয়ই ভালো কনফিডেন্স পাচ্ছে। এই হচ্ছে সেই এফজেডএস ভার্সন 3। একটু আগে যে বাইকটা আমি রাইড করে এখানে আসলাম, ইনফ্যাক্ট এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই বাইকটা নিয়ে ছোট্ট একটা গল্প শেয়ার করবো আপনাদের সাথে। এফজেডএস V3 বা এফজেড সিরিজ নিয়ে আমি যে এত প্রশংসা করি, এটা আসলে এই প্রশংসাগুলো কি আসলে লজিক্যাল না ইলজিক্যাল? আমার বন্ধু তুহিন, ওর হচ্ছে আগে 4V ছিল, ওকে আপনারা আগের ব্লগে দেখছেন।
অ্যাপাচি আরটিআর 4V সিঙ্গেল ডিস্ক ভার্সনটাও রাইড করতো, ওইটা সেল করে ও এফজেডএস ভার্সন 3টা কিনছে। এখন এই বাইকটাকে ওর 3-4 দিন রাইডের এক্সপিরিয়েন্স প্লাস অ্যাপাচি আরটিআর 4V থেকে এটাতেও কি ডিফারেন্স পাচ্ছে এটা ওর কাছ থেকেই জেনে নিই। আর এইটাই বেসিক্যালি আজকের গল্পটা হচ্ছে অ্যাপাচি আরটিআর 4V বিক্রি করে কেন এফজেডএস ভার্সন 3 নিল, এটাই হচ্ছে ওর কাছে মূল কোশ্চেন আমার। তুই এই অ্যাপাচি আরটিআর 4V বিক্রি করে এফজেড কেন নিলি সেটা বলা। প্রথমেই যেহেতু আমার বাচ্চা আছে 3জন আর ওয়াইফ আছে আমার, আমি একজন ফ্যামিলি ম্যান, তো আমার সবসময় প্রায়োরিটি থাকে ফ্যামিলিকে কমফোর্ট দেওয়া। তো সেটা যখনই আমি চিন্তা করি তখন 150 সিসির উপরে সেগমেন্ট চুজ করতে গেলে বড় সিটের কাভারেজ দেয়, একেবারে প্লেন যেটাকে বলে আর কি উইদাউট ব্রেকে 1 পার্ট সিট, তার ভিতরে সিঙ্গেল সিটের ভিতরে বাইকের ভিতরে যেগুলো আছে তার ভিতরে বাজারে সবচাইতে লার্জেস্ট সিট আমার কাছে ছিল 4V, সেভাবেই আমার 4Vটা নেওয়া ছিল। আর দ্বিতীয়ত ছোটোবেলা থেকেই দেখা গেছে যে বাবার CD80, CD100 বা ইয়ামাহা RX ড্রাম ব্রেকের বাইকগুলো থেকে ওই যে দ্রুত গতির যে প্যাশনটা, ওইটার জন্যই আমার 4Vটা নেওয়া ছিল। স্পিডিং একটা বড় ফ্যাক্ট ছিল। তারপরে সব কিছুর সাথে মিলিয়েই আমার 4Vটা নেওয়া ছিল। তো আমার বাইকিং এক্সপেরিয়েন্সে আমার অ্যাক্সিডেন্টে 4Vতে যেরকম বাইকিংয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, আমার ওই ধরনের অ্যাক্সিডেন্ট নাই। তবে একটা জিনিস ছিল, যখন আমি 120 বা 130-এ ড্রাইভ করি তখন আমার ভিতরে একটা কনফিউশন কাজ করতো, ওয়েদার দিস উড বি মাই লাস্ট মোমেন্ট। তো একটা অ্যাক্সিডেন্ট বা একটা ব্রেকিং আর স্কিডিং ইস্যু তো ছিলই, মানে যেটা ফ্যাক্ট সেটা তো বলতেই হবে, আর এটা সবারই সচেতনতার কিছু বিষয় আছে। তো সে জায়গা থেকে আমার চিন্তা ছিল যে যেহেতু 4 বছর 4V চালিয়েই ফেললাম, তো আমার নতুন কিছু একটা নেই। তো সে অবস্থায় ওর বন্ধুর সাথে পরামর্শ করলাম, বন্ধু বললো যে 4 বছর যেহেতু চলে গেছে, তো তাহলে তুমি এক কাজ করো, তুমি এফজেডএস ভার্সন 3 নাও, ওইটার থেকে আসলে ওই সিঙ্গেল সিটে বড় কিছু পাবা না বউ বাচ্চা নিয়ে রাইড করার মতো। তখন বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা ভালো বাইক খুঁজে দাও। তারপর ওর কাছ থেকে শোনো ওকে। হ্যাঁ, আমি বলতেছি এর ভেতরে ও কিন্তু একটা ভালো কথা বলছে, সেটা হচ্ছে ও যখন 4V রাইড করতো 2টা পয়েন্ট দিছে ভালো। 2টা পয়েন্টের ভেতরে একটা পয়েন্ট হচ্ছে কাছে না আসলে ভালোবাসা বাড়ে না। আসলে ক্যামেরায় যেহেতু ওয়াইড অ্যাঙ্গেল নাই, এই জন্য কাছে এসে কথা বলতে বাধ্য হচ্ছি আর কি। হ্যাঁ, মানে ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে যেহেতু নাই, আমাদের কাছে আসতে বাধ্য করছে। 2টা পয়েন্ট, একটা হচ্ছে ও কিন্তু স্পিডিংও করছে 4V নিয়ে, বাট ও কিন্তু ক্র্যাশ করে নাই, কারণ ওর এজটা একটা ফ্যাক্ট, ওর ম্যাচুরিটি একটা ফ্যাক্ট। আমি কোনো একটা ব্লগে বলছিলাম যে কোনো বাইকই বেটার যদি ওই বাইকটা আপনি ম্যানেজ করতে পারেন আপনার স্কিল, এক্সপিরিয়েন্স বা ম্যাচুরিটি দিয়ে। সেই হচ্ছে একটা লার্নিংস। আরেকটা লার্নিংস সেটা হচ্ছে ও যখন 4Vটা রাইড করতো 120 বা একটু হাই স্পিডে, তখন কিন্তু ওর মনে হইতো যে ও বাড়ি ফিরতে পারবে কিনা, মানে ওই লেভেলের কনফিডেন্সটা আসলে 4V বাইকটা ওকে দিতে পারতো না। এই বাইকটা যে 3-4 দিন তুই রাইড করলে, বাইকের কাছে এসেই কথা বলে, বাইকটা লোকজন দেখুক, ওকে। এই বাইকটা তো তুই 3-4 দিন রাইড করে একটু আগে তুই সুন্দর একটা ইভ্যালুয়েশন দিছিস, বৃষ্টি নেমে গেছে তারপরে অসুবিধা নাই, ইভ্যালুয়েশনটা একটু শেয়ার কর, একটু ফানি শোনায়, বাট দিস ইজ রিয়েলিটি যে আজকে তুই রাইডের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছিস। তো 4Vর সাথে তো আমার অনেক স্মৃতি, তো 4Vটা খুব মিস করতেছিলাম, 4V দিয়ে যে চালানো। তো সেটার উপরে নতুন এই বাইকটা নেওয়ার পরে মনের ভিতরে বেশ কনফিউশন ছিল যে 4Vর সে মজা আমি পাবো কিনা। কিছু সবারই কম বেশি কিছু উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্ট থাকে, সব বাইকেরই থাকে। তো তার ভিতর দিয়ে আমি এই বাইকটাকে নিয়ে তখন মনটা যখন খারাপ, তখন ট্রাই করলাম যে বলতেছিলাম আমার বন্ধু, যেহেতু যদিও আমি জানি এই কথা দেওয়ার পরে অনেক ভিউয়ারই অনেক উল্টো পাল্টা কথা বলবে, এরা কোন ধরনের মানুষ বলে অ্যাক্সিডেন্ট করতে চায়। হ্যাঁ, তো ফানি হইলেও সত্যি কথা, আমি কালকে ট্রাই করছি সিটির ভিতরে 70 বা 80, অবশ্যই আমি ডেফিনেটলি পথচারী বা আদার ভেহিকেল সবার প্রতি সম্মান স্থাপন করেই আমি রাতের বেলাতেই চালিয়েছি। তো আমি চিন্তা করেছি যে আমি কত কম দূরত্বের ভিতরে আমি কত নিখুঁতভাবে দাঁড়াতে পারি বা ব্রেক করতে পারি। তো আমি প্রত্যেকবারই সফল হয়েছি। তো আমি আমার বন্ধুকে কালকে রাতেও বলেছি, আজকে সকালেও বলছি, আমি ট্রাই করলাম এতবার অ্যাক্সিডেন্ট করার, দোস্ত আমি অ্যাক্সিডেন্ট করতে পারলাম না, এতবার চেষ্টা করলাম এত স্পিড দিয়ে। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই আমার বন্ধুকে এমন কোনো পচা কোনো বাজে কমেন্ট করবেন না যে তোমার বন্ধুরা কেমন। তো আসলে আমি ওইটা কিছুটা মন খারাপের দিকটা ছিল, সেখান থেকে আমি আমার ওই দিকটা ক্লিয়ার করার জন্য একটা ওরকম ড্রাইভ দিচ্ছি। আচ্ছা, এইখানে এখন ফ্যাক্ট বলি, আমরা তো অনেক সিনিয়র হয়ে গেছি, 40 রেঞ্জের পাবলিক, আমরা কিন্তু ওই লেভেলের ম্যাচুরিটি আমাদের আছে যে কোন জায়গা থেকে কিভাবে বেঁচে আসতে হবে, কতটুকু আমরা হ্যান্ডেল করতে পারবো বা কতটুকু আমরা নিতে পারবো।
সো আমাদের ফ্যাক্ট আর একটা ছেলে যখন নতুন ইয়ং বাইক চালাচ্ছে তার কিন্তু ম্যাচুরিটি বা সে জানে না যে কখন থামতে হবে, স্পেশালি বাইকের ক্ষেত্রে কতটুকু স্পিড সে উঠাইলে সে রিস্কে চলে যাবে বা কতক্ষণ স্পিডে চালাইলে তার জন্য হাই রিস্ক। বাট আমরা কিন্তু সেটা আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝি, যে কারণে আমরা এইভাবে ফান করি অনেক সময়। বাট এইটা হচ্ছে ফ্যাক্ট। যদিও ব্যাপারটা ফান করে আমাদের বলা হয়েছে যে ও চেষ্টা করছে দেখি অ্যাক্সিডেন্ট করে নাকি, স্কিড করে নাকি, বাট এই এভারেজ ভার্সন 3 কোনোভাবেও স্কিডও করাইতে পারে না। অ্যান্ড দ্যাটস ওয়াই আই কল দিস ইজ দ্য বেস্ট ব্রেকিং সিস্টেম ইন বাংলাদেশ। ইনফ্যাক্ট কমিউটার সেগমেন্টে এভারেজ ভার্সন 3-র মতো যেহেতু এবিএস আছে, এত ভালো ব্রেকিং আমি কোথাও পাই নাই। এটা আমার কাছে মনে হয় সব কিছু মিলায়, ওভারঅল মিলিয়ে এটাতে আরও বেস্ট ব্রেকিং। বাট সুজুকি জিক্সারের ক্ষেত্রে যদি বলেন, সুজুকি জিক্সারও সেম ডিস্টেন্সে আমার ব্রেক টেস্টে দাঁড়িয়েছে। আমি এভারেজ ভার্সন 360-তে একেবারে হার্ড ব্রেকিং দুইটা ব্রেকিংয়ে আমি পসিবলি 40 বা 41 ফিটে দাঁড়িয়েছিল। সুজুকি জিক্সারও সেম ডিস্টেন্সে দাঁড়িয়েছে, সুজুকি জিক্সার এসএফ সেম ডিস্টেন্সে দাঁড়িয়েছে, পালসার N160 আমার ব্রেক টেস্টে সেম ডিস্টেন্সে দাঁড়িয়েছে। সো ডিস্টেন্স কিন্তু সেম, বাট কনফিডেন্স কমফোর্টটা আমি এভারেজ ভার্সন 3-তে বেশি পেয়েছি, এই হচ্ছে ফ্যাক্ট। এখন তো তোমার ছেলে মেয়েদের বা তোর বলি, যেহেতু আমার ফ্রেন্ড তুই করে বলি, ওর বাচ্চা নিয়ে কিন্তু 4V-তে ও রেগুলার বাচ্চাদের নিয়ে সাপোর্ট দিতে হতো, স্কুল কলেজ স্কুলে যাওয়া আসা। এখন তোর বাচ্চা একটা কমেন্ট করছে পেছনে বসে, ওই কমেন্টটা একটু সাসপেনশন বা পিলিয়ন কমফোর্টটা একটু আমার বড় ছেলের কমেন্ট হচ্ছে একটাই, যে বাবা তোমার আগের গাড়িতে আমরা বসে এই খুলনার ভাঙাচোরা রাস্তায় কোনো আরাম পাইতাম না, কিন্তু তোমার এই গাড়িতে 2 দিন বসলাম, সেরকম কোনো ঝাঁকি লাগে বা তুমি এত ভাঙাচোরার ভিতর দিয়ে গেছো আমরা টেরই পাইলাম না। আমার 3টা ছেলে, বড় ছেলে আর মেজো ছেলে দুইটাই মাদ্রাসায় পড়ে, স্কুলেও পড়ে। তো তাদেরকে মাদ্রাসা থেকে যখন রাতের বেলায় আনা লাগে বা ভোরবেলায় দেওয়া লাগে, তখন আসলে বাইকটা আমার জন্য খুবই এসেনশিয়াল, আর নিজেও অফিস করা লাগে। তো সেভাবে সারাদিনে দেখা যায় যে আমার 40 থেকে 50 কিলো আমার শহরের ভিতরেই রাইড হয়। তো সে জায়গার প্রেক্ষিতে ডেফিনেটলি মানে this is my best riding experience and That's continue it. through FZS version 3. That's it. He will continue with this FZS version 3. এখন ও কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট দিল ওর যেগুলো দরকার ছিল। যেমন ধরেন আমরা যখন একটা বাইক রাইড করি আমাদের দরকার হয় হচ্ছে সেফটি, 1 নম্বর সেফটি, দ্যাট মিনস ব্রেকিং। ওর এক্সপিরিয়েন্স হচ্ছে এই বাইকটা ও অ্যাক্সিডেন্ট করাইতে পারে নাই, অ্যান্ড আই হ্যাভ দ্য সেম এক্সপিরিয়েন্স, যে বেস্ট লেভেলের একটা ব্রেকিং এই বাইক থেকে। সেফটি এই বাইকটা ওকে এনশিওর করছে। এরপরে ওর পিলিয়ন কমফোর্টটা দরকার ছিল। ওর বাচ্চা কিন্তু অলরেডি রিভিউ দিয়ে দিছে, আগের বাইকটাতে খুব কষ্ট হইতো ভাঙাচোরায় পড়লে, বাট এই এভারেজ ভার্সন 3 নিয়ে ওর বাচ্চারা খুবই কমফোর্টেবল, ভাঙাচোরাতে খুব রিল্যাক্সে ওরা বসতে পারছে। তো রাইডিং কমফোর্টও পেয়ে যাচ্ছে। আর ইঞ্জিন পারফরমেন্সের জায়গায় একটা জায়গায় ওর অসন্তোষ সবসময় থাকবে, এই অসন্তোষ ওর না, প্রত্যেকেরই থাকবে। আমি যদি 4V থেকে এই এভারেজ ভার্সন 3-তে আসতাম আমারও সেম লেভেলের ডিস্যাটিসফ্যাকশন থাকতো। ডিস্যাটিসফ্যাকশনটা হচ্ছে স্পিড প্লাস এক্সিলারেশন পাওয়ার। 4Vর স্পিড এক্সিলারেশন পাওয়ার আর এভারেজ ভার্সন 3 স্পিড এক্সিলারেশন পাওয়ার তো এক হবে না, এই জায়গায় তো স্যাটিসফ্যাকশন কখনো আসবে না। প্লাস 4Vর ইঞ্জিন স্মুথনেস নিয়ে যদি কথা বলি, অনেকে বলেন যে 4V হচ্ছে ভাইব্রেট করে, বিশেষ করে টিভিএস বাইকগুলো। আসলে এটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বা টিভিএস বাইকগুলোর ডিফেক্ট না, এটা হচ্ছে টিভিএস বাইকের ফিচার, ওদের ভাইব্রেশনটাই হচ্ছে ওদের টাইপ। সো আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট রিফাইন্ড ইঞ্জিন ছিল ওর। 4V সিঙ্গেল ডিস্ক যে ভার্সনটা ছিল খুবই রিফাইন্ড মনে হয়েছে। সো ইঞ্জিন রিফাইনমেন্টের দিক দিয়ে আমার মনে হয় না যে অনেক বেশি ডিফারেন্স। এইটার ইঞ্জিন ডেফিনেটলি আরও বেশি রিফাইন্ড, এটা যদিও আরও কিছু কাজ করানোর দরকার আছে, কাজ করিয়ে হয়তো অন্য কোনো ব্লগে শেয়ার করব। এছাড়া তোর কি আর কোনো জায়গা আছে যে এই বাইক নিয়ে, যেহেতু আমি জানি এই জন্য বলে দিলাম যে স্পিড এক্সিলারেশন নিয়ে তোর একটু ডিস্যাটিসফ্যাকশন আছে, বাট তোর পারপোজ বা সব কিছুই তুই স্যাটিসফাইড? হ্যাঁ ডেফিনেটলি, তবে আমার জন্য একটা থাকবে, যেহেতু তারা প্রিমিয়াম বাইক সেগমেন্ট লঞ্চ করে বাংলাদেশের জন্য, তো ভারতের বাজারের মূল্যের সাথে টিভিএস অ্যাপাচি 4V বা FZS এদের ভ্যালুটা কিন্তু একই রকম থাকে, কিন্তু বাংলাদেশের বাজারে এদের ভ্যালুটা অনেক বেশি, 990 হয়ে যায়। অনেক বেশি। তো এই জায়গাটা থেকে আমার প্রত্যাশা থাকবে যে আমরা সবাই যারা বাইকার আছি যে আমরা কিন্তু ভালোটাই চাই। তো ভালোটা চাই, তাহলে ভালোটা আমাদেরকে সেই গভর্নমেন্ট পলিসি সেগুলো প্রাইসটা একটু রিজনেবল ভাতে দিতে হবে। আসলেই ওভার প্রাইসিং এর ব্যাপারটা কিন্তু বলতেই হয়। ইয়ামাহা বাইকের এত প্রশংসা করি এত কিছু, কিন্তু প্রাইস এই একটা জায়গায় আসলে মানে অনেকেই বলে যে একটু শুনতে বাজে শোনায়, বা ব্লগে হয়তো এই শব্দগুলো ইউজ করাটা একটু অযৌক্তিক হয়ে যায় বা হয়তো উচিত না, তারপরেও করছি। একটু আগে আমার খালিদের সঙ্গে কথা হচ্ছিল, খুলনার ট্রাভেলার খালিদ, ও বলছিল ভাই আনডাউটেডলি বাইকগুলো বেস্ট, বাট প্রাইসটা মনে হয় গলা কাটা।
এই শব্দটা আসলে একটা বাইকের সঙ্গে চলে আসছে, অনেকের জন্য এটা পেইন হয়ে যায়। হ্যাঁ, প্রাইসটা গলাকাটা হবার কারণ আছে, একটু যদি লজিক্যালি চিন্তা করা যায় যে হ্যাঁ সব কিছু ভালো, কোয়ালিটি ভালো, স্যাটিসফাই করছে বাইকগুলো, তারপরেও কোনো না কোনো জায়গায় গিয়ে মনে হয় বাইকগুলো বোধহয় প্রত্যেকটা বাইকই, হ্যাঁ আমারও মনে হয় যে হয়তো 20-25 হাজার টাকা দাম বেশি হয়ে যাচ্ছে, মানে লজিক্যালি আসলে এটা মেলে না। সেই হচ্ছে ফ্যাক্ট। এখন দেখা যাক ইয়ামাহা আমাদের কথা শুনে দাম টাম কমায় কিনা, তাহলে হয়তো আমাদের মতো গরিব লোকজন একটা বাইক কিনতে পারবে। যেমন আমরা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি, আমরা তখন নতুন বাইক কিনবো, তাই তো সোহেল? ক্যামেরা আছে বন্ধু সোহেল, ও আজকে ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেছে। সো এই ছিল ফ্যাক্ট, ছোট্ট একটা গল্প শেয়ার করা যে 4V সেল করে কেন এফজেডএস ভার্সন 3 নিল, আর এটাতে আসার পরে ওর স্যাটিসফ্যাকশন ডিস্যাটিসফ্যাকশন এই গল্পগুলো আজকে শেয়ার করার চেষ্টা করলাম। সো এইভাবে ছোট ছোট ব্লগ আপনাদের সামনে নিয়ে আসবো, ছোট ছোট গল্প বা অনেক কিছুই, বাইক রিলেটেড অনেক কিছুই। আর একটা ফ্যাক্ট হচ্ছে খুলনাতে আমি সবসময় একটা লিমিটেশন ফেস করি, লিমিটেশনটা হচ্ছে বাইক পাই না, বাইকগুলো এক্সপিরিয়েন্স করে আপনাদেরকে একটা অনেস্ট রিভিউ দেওয়ার যে চেষ্টা করবো, ওই অপশন অনেক সময় পাই না। সেক্ষেত্রে খুলনাতে যারা আছেন, কার কি বাইক আছে একটু কমেন্ট করে দিন, যদি সম্ভব হয় আমাকে একটা রিভিউ করার সুযোগ করে দিন, আমার জন্য হেল্প হবে, এই হচ্ছে ব্যাপার। বা যারা রিভিউটা দেখবেন তাদের জন্য হেল্প হবে। সো গাইস, তাহলে আজকের মতো রাখছি।